আস্থা হারালে টাকা জমা হয় না, আর টাকা জমা না হলে ব্যাংক টেকে না। বাংলাদেশের ব্যাংকিং খাত আজ সেই বিশ্বাস পুনর্গঠনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশে বর্তমানে 61টি বাণিজ্যিক ব্যাংক, 34টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান প্রতিনিয়ত একে অপরের সাথে টক্করে নামছে। মানুষের অভ্যাস বদলে দিয়েছে ডিজিটাল ব্যাংকিং, ফিনটেক আর মোবাইল ফাইন্যান্সিং। এর সুবাদে শুধু আর্থিক সেবা নয়, ব্র্যান্ড হিসেবেও নিজেদেরকে এগিয়ে নিচ্ছে ব্যাংক। কিন্তু পরিচিতির এই দৌড়ে নেতিবাচক বিপণন কি বেশি হচ্ছে? সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরীকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব নাজিম চৌধুরী, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। আপনার সাথে প্রথম আমার এরকম সামনাসামনি কথা হচ্ছে। আপনাকে স্বাগত জানাই আমাদের আয়োজনে। আমি আজকে ব্যাংকটাকে আপনার লেন্সে দিয়ে দেখব, কিন্তু আমি শুরুটা টিপিক্যাল ব্যাংকিং কোয়েশ্চেন করব না, আমি একটু অন্য পার্সপেক্টিভে জানতে চাই। আমরা এমন একটা ব্যাংকিং জগতের কথা দেখি বা ভাবছি বা অভিজ্ঞতা নিচ্ছি, যে ব্যাংকিং জগৎটা হয়তো আমরা অনেক দশক আগে এরকম দেখিনি। আমি যখন ব্যাংককে চিনতে শুরু করেছি এরকম ব্যাংক দেখিনি। এখন এসে ব্যাংক এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে যেখানে ব্যাংক একটু শেইকি অবস্থানে আছে। ব্যাংকের আমানত ছুটে যাচ্ছে, ব্যাংক ইমেজ সংকটে ভুগছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাজ লং অ্যাজ কনজিউমার ইজ কনসার্ন, তাদেরকে যখন আপনারা প্রোডাক্ট সার্ভিস বা ব্যাংকের ইমেজ সেল করছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? কতটা আস্থার সংকট আসলেই তৈরি হয়েছে এবং সেটা রিবিল্ড করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমরা সাকসেসফুলি এগোতে পারছি কিনা? প্রথমে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট শোজ, নো ডাউট অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি ইটস এ ভেরি ট্রিকি সিচুয়েশন। জাস্ট লাইক আপনি নিজেই যে কোশ্চেনটা করলেন, আপনি যদি প্যাটার্নটা দেখেন বা বোঝার চেষ্টা করেন যে ব্যাংক আসলে কি সেল করছে, আমরা কি ব্যাংকিং সেল করছি না নিজেদের ইমেজ সেল করছি, এই কোশ্চেনটা আমিও আমাকে নিজেকেও করি। সো এটা দুর্ভাগ্যজনক যে আমাদেরকে এই 2025 সালে এসেও আস্থা নিয়ে কথা বলতে হচ্ছে, বিশ্বাস তৈরি করার জন্য কাস্টমারকে সবাই মিলে বলতে হচ্ছে। এটার কারণ আমাদেরই কিছু ব্যাংক হয়তো ফেল করেছে সেই জায়গাটাতে আস্থাটা ধরে রাখতে, ইমেজটা খারাপ করতে। তো এখন বাকিদের কাজ হচ্ছে সেই ইমেজ রিপেয়ারিংয়ের কাজটা করা। বাট এগেইন ইটস আ টাইম অফ দ্য নিড। আমরা সবাই একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি জিনিসটাকে সেই পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখতে চাই যে ভুল যা হয়েছে তো হয়েছে, ওটা নিয়ে তো বসে থাকলে চলবে না। সো আগে যেতেই হবে। তো যেই ক্ষতটা তৈরি হয়েছে আমাদের কিছুটা কর্মকাণ্ডের জন্য, সেটাখান থেকে বেরিয়ে আসার জন্যই এই ইমেজ বিল্ডিং প্রসেসটা। বাট অ্যাজ এ ব্যাংকার আমি মনে করি যে হ্যাঁ, দোষ ছিল, হয়তো ভুল হয়েছে, কিছু অনৈতিক কর্মকাণ্ড হয়েছে। সেখানে কার দোষ স্পেসিফিক্যালি, অনেকে বলছেন এটা বোর্ডের দোষ, কেউ বলছেন ব্যাংকারের দোষ, কেউ বলছে কাস্টমারের দোষ। এটা আসলে ইটস আ ট্রাই পার্টি গেম। এখানে একা কারো পক্ষ কিছু করা সম্ভব নয়, এটা আমরা সবাই জানি। এবং গোয়িং ফরওয়ার্ড আমি মনে করি যে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো কিন্তু অলওয়েজ ছিলই। এগুলো যে এমন না যে নতুন করে আমরা আবার নতুন আইন তৈরি করছি, এই আইনগুলো কিন্তু আগে থেকে ছিল। বাট আইনের যথার্থ প্রয়োগগুলো হয়তো হয় নাই। যে এথিক্যাল অ্যান্ড মোরাল স্ট্যান্ডার্ডগুলো অ্যাজ এ ব্যাংকার আমাদের করার কথা ছিল, হয়তো আমরা সেগুলো করিনি। তো এখানে তাহলে বেসিক সামটা হয় যে মানুষ হিসাবে তাহলে আমার সেই দায়িত্বটা আগে পালন করতে হবে। আমি অ্যাজ এ ব্যাংকার আমার প্রফেশনের প্রতি যদি আমি সৎ থাকি, তাহলে কিন্তু আর এই চ্যালেঞ্জগুলো হবে না। সো সেই অ্যাঙ্গেলটা একটা আমাদের নিজেরা আমরা কতখানি সেই ভুল থেকে শিক্ষা নিচ্ছি, আমি বিশ্বাস করি আমরা নিয়েছি শিক্ষা, এবং সামনে হয়তো আমরা এ ধরনের জিনিস দেখব না, আমি সেটাই বিশ্বাস করতে চাই। আর গ্রাহকদের ক্ষেত্রে বলতে চাই, গ্রাহকরা বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাংক বন্ধ হয়নি। হয়তো টাকা দিতে কষ্ট হয়েছে, লেনদেন ডিলে হচ্ছে, বাট কোনো ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যায়নি। সো আমি সবাই যে ভয় পায়, যে আমি বলবো যে এখানে ভয় পাওয়ার কিছু নেই, বরং ব্যাংকের সাথে থাকলেই লাভটা হচ্ছে যে এখানে জিনিসগুলো অনেক সুরক্ষিত থাকে। এটা একটা প্রতিষ্ঠান যা একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, এবং আমরা চেষ্টা করবো যে এই দায়বদ্ধতাকে আরও সুষ্ঠুভাবে পালন করা। ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা যখন আপনি বলছেন, তখন আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে এই মুহূর্তে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ডমিনেশন প্রান্তিক পর্যায়ের মানুষের লাইফস্টাইলে অনেক বেশি। এটা একটা দিক। এবং
তারা যেটা কম্পিটিশন এসে আপনাদের সাথে করছে, অ্যাজ ইউর ইন দ্য সেম মার্কেট রাইট নাও, তারা এখন একটা ধারণা তৈরি করেছে ন্যানো লোন, অর্থাৎ অ্যাপের মাধ্যমে ছোট ছোট লোন দিয়ে কিন্তু প্রায় 7,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে এবং প্রতিদিন গড়ে 4-5 হাজার মানুষ এই লোনটা নিচ্ছে এবং সেটা ফিরিয়ে দেওয়ার প্রবণতাও বেশি। প্রশ্নটা এই জায়গায়, ইফ ইউ আর কনসিডারিং দ্য কম্পিটিশন উইথ দি এমএফএস অর দ্য ফিনটেক অর দ্য ফিউচার ডিজিটাল ব্যাংক, আপনার কাছে কি মনে হয় যে এই কম্পিটিশনের রেগুলার ব্যাংকের টক্করটা একটু বেশি কঠিন হয়ে যাবে? না না, আমি অ্যাকচুয়ালি এটাকে টক্কর মনেই করি না। আমার ব্যক্তিগত মত হচ্ছে ইটস লাইক এ ফানেল। আমরা একটা পিরামিড যদি আপনি চিন্তা করেন, সো এমএফএস ইজ দ্য বটম অফ দ্য পিরামিড, সেখানে ম্যাস স্কেলটা হবেই। এবং ন্যানো লোন যে গ্রাহকরা নিচ্ছেন তারা কিন্তু এদের মধ্যে অনেকে হয়তো এখনও ব্যাংকেবল না, কারণ ব্যাংকের লোন বা ঋণ দিতে গেলে আপনি জানেন কিছু সার্টেন ক্রাইটেরিয়া মিট করতে হয়, যেটা সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে গাইড করেন, আমরা সে অনুযায়ী চলি। তো এই পপুলেশন কিন্তু হয়তো সেই কোয়ালিফিকেশনটা নাই, বাট লোন, তার ফাইন্যান্সিয়াল নিড, এগুলো তো তার আছে। তাহলে এরা কার কাছে যাবে? সো এখানে বেসিক্যালি ইজ দ্য ব্রিজিং দ্য গ্যাপ। তো গ্যাপটা এখন এমএফএসটা পূরণ করছে, বাট সেই একই সাথে দিস ইজ এ মার্কেট যেটা হয়তো অ্যাজ এ ট্র্যাডিশনাল ব্যাংক আমরা দেখতে পারতাম না এতদিন বা দেখিনি। এখন আমরা দেখছি যে হ্যাঁ, দেয়ার ইজ এ নিড, দেয়ার ইজ এ গুড মার্কেট, যাদের রিপেমেন্ট বিহেভিয়ারও ভালো এবং ডিপেন্ডেবল মার্কেট। সো নাও ব্যাংকস অ্যান্ড আওয়ার রেগুলেটর্স সবাই মিলে আমরা যদি এখন এখানে এই গ্রাহক বান্ধব পলিসিসগুলো আনতে পারি, যেখানে আমি আরও ইজিলি লোন দিতে পারবো ন্যানো লোনগুলো, তাহলে আই থিঙ্ক জয়েন্টলি উই ক্যান ক্যাটার দিস মার্কেট। আপনি জাস্ট ইমাজিন যে 61টা ব্যাংক, দেন এমএফএস, সবাই মিলেও কিন্তু এখনও আমরা 50% প্রপার ব্যাংক পপুলেশন এনেছি। তার মানে কিন্তু আরও প্রচুর নিড আছেই। তো এই মার্কেটের জন্য আমরা সবাই মিলে কাজ করতেই হবে এখানে। সো এখানে কম্পিটিশন না, ইটস এ কোলাবোরেশন ওয়েতে আরও করার সুযোগ আছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন ব্যাংকের এই মার্কেটের কথা বলি তখন এক ধরনের আলোচনা আমার কাছে মনে হয় একদম ব্যক্তিগতভাবে, আমি যখন ব্যাংকের ওয়েবসাইটগুলো দেখি, আমি যখন আপনাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো দেখি, আমার কাছে মনে হয় কি সবাই একই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে। ইনোভেশনটা নিয়ে খুব বেশি আমি দেখি না। উনি আজকে স্টুডেন্ট লোন দিচ্ছেন, আরেকজন স্টুডেন্ট লোন দিচ্ছেন, উনি আজকে গাড়ি কেনার জন্য লোন দিচ্ছেন, উনিও দিচ্ছেন। তো স্পেশালাইজড ইন্ডাস্ট্রিকে ফোকাস করে ব্যাংক খুব তৈরি হয়নি, যেগুলো হয়েছে সেগুলো আবার সেই ইন্ডাস্ট্রিতে লোন দিতে পারছে না। কি হচ্ছে আসলে? আমরা কেন কোথাও গেলে সবাই আলাদা স্পেসিফিক কোনো মার্কেট কেন ধরতে পারছি না? ইউ আর স্পট অন। এটা আমি যখন আমার ফ্রেশ আরএমদেরকে যখন ইন্ডাকশন হয় বা বিভিন্ন ফোরামে বলি যে আমরা তো আসলে সব ব্যাংকগুলাই সেন্ট্রাল ব্যাংকের যে প্রুডেন্সিয়াল গাইডলাইন অনুযায়ী চলি। তো আপনি আমার যে পার্সোনাল লোন, আপনি যদি সেখানে প্রাইম ব্যাংক মুছে এক্স ব্যাংক করে দেন, একই ফিচার, আবার এক্স ব্যাংক মুছে ওয়াই ব্যাংক করে দেন, একই ফিচার, কারণ আমরা ওই মেইন গাইডলাইনটা অনুযায়ী ফলো করে আসছি। তাহলে ডিফারেন্সিয়েশন ফ্যাক্টরটা কোথায়? দ্য ডিফারেন্সিয়েশন ফ্যাক্টরটা তখন আসছে যে কোন ব্যাংক বেটার সার্ভিস দিচ্ছে আর কোন ব্যাংক প্রম সার্ভিস দিচ্ছে। সো আলটিমেটলি দ্য সার্ভিস ইজ দ্য কি ডিফারেন্সিয়েটর। এবং অ্যাজ এ ব্যাংক আমরা কিন্তু ওই সার্ভিস মার্কেটিংটাই করি, প্রোডাক্ট সব জায়গায় সেম। সো এখানে প্রোডাক্ট মার্কেটিং অ্যাকচুয়ালি করার কোনো জায়গা নাই আমাদের। আমরা সার্ভিস মার্কেটিংটাকে প্রমোট করি যে একজন গ্রাহক কোথায় গেলে সবচেয়ে কম সময়ে স্বাচ্ছন্দ্যে তার ফাইন্যান্সিয়াল নিডটা ফুলফিল করতে পারবেন। সো দ্যাটস দ্য রুট উই আর টেকিং। আর ইনোভেশনের যে কথা বলেন, ইয়েস, ইনোভেশন এখন যেটা আসছে এটা দুই অ্যাঙ্গেলে ব্যাংকিংয়ের ইনোভেশনটা তৈরি হচ্ছে। একটা অ্যাঙ্গেল হচ্ছে দ্য ডিজিটাইজেশন অফ দ্য প্রসেসেস। সো আপনি ঘরে বসে আপনার টোটাল ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন কিনা আপনার ওয়ান বাটন ক্লিকে, দ্যাটস ওয়ান ইনোভেশন ইজ হ্যাপেনিং। অ্যানাদার ইনোভেশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য ব্যাক এন্ড সাইড, যেটা হয়তো আমাদের নর্মাল মানুষরা দেখছে না। সেটা হচ্ছে থ্রু দ্য এআই, দ্য প্রসেস অটোমেশনগুলা। যে আগে হয়তো কি আপনি যখন একটা কাস্টমার সার্ভিস দিলেন, আপনি একটা ফর্ম ফিল আপ করে ব্রাঞ্চে দিলেন, সেই ফর্মটা আবার হেড অফিস যাচ্ছে, হেড অফিস থেকে আবার সার্টেন ডিপার্টমেন্ট ডাটা এন্ট্রি করছে। এই পুরা কাজটা এখন রোবোটিক্সের মাধ্যমে স্ক্যান থ্রুতে অটোমেটেড হইতে করে যাচ্ছে। সো এই ব্যাক এন্ডে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, আমাদের সব ব্যাংকরাই করছে। আরেকটা হচ্ছে ডাটা ক্রাঞ্চিং। আমার কাছে যেমন আমার প্রায় 10 লাখ কাস্টমার, তো এদের সবার কিন্তু ট্রানজ্যাকশন বিহেভিয়ার আমার কাছে আছে, সারা বছরের কি ট্রানজ্যাকশন করেছেন, কি খরচ, সব ডেটা আছে। এই ডেটাগুলো এতদিন আমাদের কাছে ভিজিবিলিটি হয়তো ওই লেভেলে ছিল না, এক্সেলে এত কাজ করতাম, এটা সম্ভব। এখন এআই আসাতে, অ্যানালিটিক্স আসাতে আই ক্যান প্রেডিক্ট যে এই 10 লাখ কাস্টমারের মধ্যে আগামী 6 মাসে এদের বিহেভিয়ার কী হতে পারে, তাদের লেন্ডিং নিড আছে কিনা, তাদের ডিপোজিট প্যাটার্ন কী। সো আগে
উই ওয়ার রিঅ্যাক্টিভ, যে আমার যে ডেটা ছিল তার উপর বেস করে আমি কাজ করি। এখন কিন্তু উই আর ট্রাইং টু বি প্রোঅ্যাক্টিভ। আই ওয়ান্ট টু ফোরকাস্ট আগামী 6 মাসে আমার ডিপোজিট ট্রেন্ড কী হতে পারে, আমার লেন্ডিং ট্রেন্ড কী হতে হবে, সে অনুযায়ী আমরা আমাদের অপারেশনাল স্ট্র্যাটেজি ঠিক করছি, লং টার্ম বিজনেস স্ট্র্যাটেজি ঠিক করছি। সো দেয়ারস দ্য ইনোভেশন ইজ রিয়েলি হ্যাপেনিং। একটা ছোট্ট প্রশ্ন সাপ্লিমেন্ট করি, এখনকার যে মার্কেট, সেই মার্কেটকে কি কাস্টমার ওয়াইজ কাস্টম মেড সার্ভিস অফার বা প্রোডাক্ট দিয়ে কি সম্ভব সন্তুষ্ট করা? অ্যাবসলিউটলি সম্ভব। আমরা কি সেই পথে যাচ্ছি? আমরা যাচ্ছি এবং অলরেডি দিচ্ছি। লাইক আপনি যদি স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের কথা আমি যদি বলি, যে যেমন এখন আগে কিন্তু আপনার রিসেন্টলি দেখবেন সব ব্যাংকের স্টুডেন্টে ফোকাস করছে। ওয়াই? কারণ দে আর দ্য ফিউচার কাস্টমার্স। তো আমি অ্যাজ এ ব্যাংক, আপনি অ্যাজ এ কাস্টমার, আপনি কিন্তু অলরেডি XYZ 3-4টা ব্যাংকের সাথে ব্যাংকিং করছে ধরে নিই আর কি। তো আমি অ্যাজ এ ফিফথ ব্যাংকে আপনার কাছ থেকে আর কি ব্যাংকিং করবো? আপনার কাছে ইউ আর অলরেডি কনজিউমড সবভাবে। তো আমাদের এই ফিউচার বেসটা তৈরি করার জন্য আমরা স্টুডেন্টদের কাছে যাচ্ছি, স্টুডেন্টদের অ্যাকাউন্টগুলো খুলছি, তো ওনাদেরকে শেখাচ্ছি যে কীভাবে একটা লং টার্ম সেভিংস করা যায়। তো এটা কিন্তু 2টা অ্যাঙ্গেলে কাজ হচ্ছে। এক নম্বর, ওই স্টুডেন্টের সাথে যখন আমি রিলেশনশিপই করছি, ওর আস্তে আস্তে ওর ট্রানজ্যাকশন ডেটা আমার কাছে আসা শুরু করবে, ওর ফ্যামিলির প্রোফাইল আমার কাছে আসবে। সো এই ব্যাক এন্ড অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা থেকে আমি কিন্তু একটা ফিউচার পুল সবাই মিলে আস্তে আস্তে কাজ করা শুরু হচ্ছে। তারপর ওই ছেলেটা যখন বিদেশ যাবে হয়তো পড়তে, তার স্টুডেন্ট ফাইল আমার থ্রুতে খোলা গেলে আই উইল স্টার্ট ট্র্যাকিং ও যখন কী করছে পাশ করার পর, সে কি চাকরিতে ঢুকতে গেছে, তাহলে কি রেমিটেন্সটা দেশে পাঠাচ্ছে নাকি ব্যাংকের থ্রুতে। তো এখন আগে এই জিনিসগুলা বার্ডস আই ভিউতে হয়তো আমরা পেতাম না, বাট নাও আমার থ্রু দ্য কারেন্ট সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট এখন কিন্তু ওয়ান সিঙ্গেল কাস্টমার আমাকে পুরো একটা লং টার্ম ম্যাপিং করার সুযোগ করে দিচ্ছে। ডেফিনেটলি। সো সেটা আমরা সবাই এখন শুরু করেছি। ওকে, আমরা আরও কিছু প্রশ্ন করবো, আমরা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, প্রাইম ব্যাংকের ডিএমডির সাথে আরও কথা হবে, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিমে চৌধুরী। আমরা কথা বলছিলাম ব্যাংকের ইমেজ নিয়ে। এই ভাইবটা ব্যাংকাররা সবসময় দেন যে এসএমইগুলোকে অনেক বেশি ফান্ডিং করব, টাকা দেব, তাদেরকে ফ্লারিশ করব, এটা হওয়ারই কথা, কারণ শর্ট টাইম ইনভেস্টমেন্টের কথার ক্ষেত্রে তারা প্রায়োরিটি পায়। কিন্তু যখন আমরা ঋণ দেওয়ার ক্ষেত্রে দেখি, সবসময় দেখি ব্যাংক একটু বড় ঋণ গ্রহীতাদেরকে প্রাধান্য দেয়, জটিলতা এদেরকে নিয়েই বেশি হয়। প্রশ্ন দুটি, এসএমইদেরকে ঋণ দেওয়ার ব্যাপ্তি কবে বাড়বে, ব্যাংকগুলো ট্রুলি কবে আন্তরিক হবে? সেকেন্ড হচ্ছে, বড় যারা ঋণ গ্রহীতা, তাদের অ্যাজ এ কনজিউমার তাদের ক্যারেক্টার বা ক্যারেক্টারিস্টিককে কন্ট্রোলের কোনো কৌশল থাকা উচিত কিনা, যাতে তারা ব্যাংকের টাকাটা ফেরত দেয়? ফার্স্ট অফ অল দেখেন, এসএমই জিনিসটা আমরা সবাই এসএমই কাস্টমার বলি, বাট হোয়াট ইজ এসএমই? এসএমই আমার হিসাবে ইটস লাইক এ নিউ বেবি বর্ন। সো একটা নতুন শিশু হওয়ার পরে তার যেরকম এক্সট্রা যত্ন লাগে, এসএমইদেরও ঠিক এক্সট্রা কেয়ার লাগে। এখন এই জায়গাটাতেই ঝামেলা, যে ব্যাংক ক্যান ডু দ্য, আমি বলবো যে ব্যাংক কি ন্যানি হতে চায় কিনা, চ্যালেঞ্জটা এই জায়গায়। কারণ এই যে ওর যে এক্সট্রা কেয়ার লাগে, এটাকে আমরা বলি সুপারভাইজারি ক্রেডিট। তার মানে ওকে যে এফোর্ট দিতে হয় ওর পিছনে, আমাকে প্রতি মাসে ফলো আপ দিতে হয়, ওর ঠিকমতো সেলটা আসলো কিনা, ও ব্যাংকে ট্রানজাকশন করতেছে কিনা, আমাকে ইএমআইটা দিল কিনা, তো একদম হ্যান্ড হোল্ডিং করে করে যেতে হয়। তো দ্যাটস ওয়াই ইটস এ কস্টলি অ্যান্ড এফোর্ট দেওয়ার মতো কাজ। সব ব্যাংক এটা করতে চায় সবাই, বাট হয়তো সবার সেই ক্যাপাসিটিটা নাই। সো দ্যাটস ওয়ান চ্যালেঞ্জ, যে রিয়েল টাইমের এক্সপেকটেশনের সাথে ডেলিভারির মিল রাখাটা। সেকেন্ড যে চ্যালেঞ্জটা হচ্ছে যে এসএমইর অনেকেই একটা গ্র্যাজুয়েশন পর্যায়ে থাকে, অর্থাৎ নিজে নিজে ব্যবসা করে, কিছু টাকা যখন আসা শুরু হয়েছে তখন হয়তো সে ব্যাংকের কাছে আসে, বা সে তখন কিন্তু তার ফাইন্যান্সিয়াল ট্র্যাক রেকর্ডটা হয়তো রাখে নেই, সে হয়তো ডকুমেন্টেশন করে নেই, 2 বছর হয়তো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে নেই, ট্যাক্সটা হয়তো ঠিক মতো দেয় নেই। সো এই চ্যালেঞ্জগুলো আমাদের কিন্তু প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। দেন ইনকাম ট্যাক্স নিয়ে যখন হ্যান্ডেল করতে যায়, তখন তাদের অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্স আমরা খবর পাই, এবার দেখতে পাই, তখন তারাও গেট ফ্রাস্ট্রেটেড, তখন তারা ডেলিভারেটলি কিছু জিনিস হাইড করার চেষ্টা করে, যেগুলো আমরা আবার ব্যাংক থেকে এডুকেট করি না, ডোন্ট ডু দিট, আপনার যেটা রেগুলার জেনুইন ট্রানজাকশন সেটা ব্যাংকে রেকর্ড করুন, ট্রানজাকশন করুন। এই যে টানা পড়েন, শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, ওনাদেরকে গাইড করা, এই সব কিছু মিলে এসএমইতে যখন এত সারাউন্ডিং কাজকর্ম আছে, যে অ্যাকচুয়াল কাজটা, তাকে লোন দিয়ে তাকে গ্রোথে সাহায্য করা, এটা কাইন্ড অফ ওভারশ্যাডো হয়ে যায়। সো মাই টেক ইজ দ্যাট এখানে যে সমস্ত ব্যাংক ভালো করছে দেখবেন তাদের টিম সাইজটা যথেষ্ট বড়,
সো দ্যাটস ওয়াই দে হ্যাভ বিন এবল টু ডু ইট প্রপারলি। আমাদের মতো ব্যাংক যারা আছেন, যাদের মিড সাইজ টিম বা একটু ছোটো সাইজের টিম, তারা কিন্তু এসএমই থেকে একটু হয়তো স্ট্রাগল করেন যে আমরা ওই লেভেলে দিতে পারি না যতখানি আমি কর্পোরেটকে দিতে পারছি। কারণ একটা কর্পোরেট লোন হ্যান্ডেল করার জন্য 20 জন থাকলে হয়তো গুড এনাফ, বাট এসএমই আপনার তো 20 জন দিয়ে হবে না, আর বড় গ্রিন অনেক বড় লাগবে। সো দ্যাটস ওয়াই এখানে একটা বড় চ্যালেঞ্জের পিপল ইনভলভমেন্ট। বাট এখান থেকে আমাদের এগেইন ওই যে বাঁচার উপায় আসছে ন্যানো লোনগুলা, ডিজিটালি যাওয়া। অলরেডি আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে 50,000 টাকা পর্যন্ত ন্যানো লোন দেওয়ার পারমিশন পেয়ে গেছি। অটোমেশন চলছে, সিআইবি অটোমেশন। তো সামনের দিনগুলোতে দেখবেন হয়তো এই স্মল টিকেট বিজনেস লোনগুলো আরও স্মুথলি চলে যাচ্ছে, এবং গ্র্যাজুয়ালি এগুলোকে আমরা আস্তে আস্তে, এখন 50,000 আছে, তারপর হয়তো 1 লাখ চাবো, তারপর 5 লাখ চাবো। সেন্ট্রাল ব্যাংক যদি আমাদের সাথে কমফোর্টেবল ফিল করেন, আমাদেরকে পারমিশন দিলে উই উইল গো ফর দ্যাট। সো আই সি পজিটিভ মুভমেন্ট ওভার দ্যাট সাইড। একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন এসএমই গুলোর সাথে নিয়ে কথা বলছেন, আমি এসএমইদের সাথে অনেক সময় কথা বলি, তাদের এক নম্বর অবজারভেশন হচ্ছে যে তারা যেহেতু ছোট উদ্যোক্তা হন, তারা বড় হতে চান ব্যাংকের ফান্ডিংটা নিয়ে, এই ইন্টারেস্ট রেটটা তাদেরকে ভোগায়। এটা এক ধরনের অবজারভেশন। দ্বিতীয়ত, আমি পার্সোনাল লোনের ক্ষেত্রে যখন কথা বলি, পার্সোনালি ধরুন আমি একটা ছোট লোন নিতে চাই, ব্যাংকই আমাকে সাথে, কিন্তু সেটার ইন্টারেস্ট রেট দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি। ইন্টারেস্ট রেট এই মুহূর্তে যেটা আছে সেটা বাজার ভিত্তিক, আমি আই অ্যাগ্রি উইথ ইউ বিকজ অফ অল দি এনপিএলস অ্যান্ড আদার মানে প্রবলেমস। কিন্তু এই ইন্টারেস্ট রেটে কি আসলেই ভালো গ্রাহকদের মানে কি বলবো রেসপন্স আমরা পাচ্ছি? ব্যাংকগুলো কি খুব বেশি ঋণ দিতে পারছে, নাকি আসলে আরেকটু কাস্টম মেড হওয়া উচিত? এই কোশ্চেনটার কোনো সিম্পল অ্যান্সার নাই। মানে আমি যদি বলি, ইন্টারেস্ট ইজ এ ডেফিনেটলি মার্কেট ড্রিভেন থিং। এটা ডিমান্ড সাপ্লাইয়ের সাথে ম্যাচ করে হবে। হ্যাঁ, আমরা বাংলাদেশে এটা কিছুটা কন্ট্রোল রাখার চেষ্টা করি গাইডেন্সের থ্রুতে, এদের মাল্টিপল রিজন আছে। বাট আপনি যদি বলেন যে এটার ইম্প্যাক্টটা কোথায়, ইন্টারেস্ট যে 10% 12% ইন্টারেস্ট, এটার সবচেয়ে বড় যে জিনিসটা আমি আমার গ্রাহকদেরকে বলার চেষ্টা করি যখন এসএমই কাস্টমারদের সাথে কথা বলি, যে আপনি আগে ডিসিশন নেন লোনটা আপনার আদৌ দরকার আছে কি না। দ্যাটস দ্য মোস্ট ক্রিটিক্যাল কোশ্চেন একটা এসএমই গ্রাহক, মানে এসএমইর আগে করা উচিত, আমার ঋণ কি আদৌ দরকার আছে কি না। কারণ যদি আপনার ঋণটা ছাড়া নিজের ফান্ডিংয়ে, আর একটা ইনফর্মাল ইকোনমিতে কিন্তু লেন্ডিং করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, দ্যাটস হাউ সারা পৃথিবীতে তাই হয়ে এসছে। আপনি যখন ব্যবসা শুরু করছেন, আপনার বাবার থেকে নিয়েছেন কিছু টাকা, মার থেকে কিছু নিয়েছেন, এভাবে কিন্তু আস্তে আস্তে করে একটা স্কেল আপ হওয়ার পর দেন আপনার ব্যাংকের কাছে আছেন। সো আমি ওই জিনিসটা বলার চেষ্টা করি যে আগে আপনি আপনার নিজের ক্যাপাসিটিতে নিজের প্রয়োজনটুকু সামলাতে পারছেন কিনা। কারণ আপনাকে দেখতে হবে যে আপনি যত টাকা আয় করে আপনার নেট আয় করছেন, সেই টাকা দিয়ে আপনি ব্যাংকের কিস্তি পরিশোধ করতে পারবেন কিনা। দ্যাটস এই কোশ্চেনের অ্যান্সার যেদিন আপনি হ্যাঁ বলবেন, সেদিন দ্যাট এসএমই ইজ রেডি ফর ব্যাংক লোন। তো এসএমইর এই কোশ্চেনটা আগে নিজেদেরকে করে না যে আমার আয় দিয়ে আমি কিস্তিটা শোধ করতে পারবো কিনা। সো এটার এক নম্বর অংশ। সেকেন্ড হচ্ছে, আমরা এটার জন্য আবার পার্শিয়ালি ব্যাংকরা আমরা দায়ী। লাইক আমি টের পেলাম আপনি একটা পোটেনশিয়াল গুড এসএমই কাস্টমার, আমি আপনার কাছে গিয়ে আপনাকে 10 টাকা দিব, আরেক ব্যাংক গিয়ে আপনাকে আরও 10 টাকা দিবে, আরেক ব্যাংকে আপনাকে আরও 10 টাকা দিবে। আপনার হয়তো রিকোয়ারমেন্ট 10 টাকার, কিন্তু আপনি কিন্তু অলরেডি 30 টাকা লোন দিয়ে দিচ্ছি। তো দিনের শেষে কিন্তু আলটিমেটলি বিপদে পড়লেন আপনি, কারণ আপনাকে কিন্তু 3টা ব্যাংকেরই টাকা শোধ করতে হবে। সো বাকি 20 টাকা যখন আপনার কাছে এক্সট্রা গেল, আপনি তখন কী করবেন? অনেক কাছে আপনি কক্সবাজার বেড়াইতে যাবেন, আবার একটা গ্রাহকদের নিয়ে হয়তো একটা এমন কিছু করবেন যেটা আপনার না করলেও চলতো, একটা বাড়তি খরচ হয়ে যাবে। এই জায়গাগুলোতে ঝামেলা হয়ে যায়, যে এই নিড অ্যাসেসমেন্টটা। তা আমরা যখনই আমার এসএমই কোড যে কোনো প্রোগ্রামে যাই, গ্রাহকদের সাথে কথা বলি, আমি বলি ভাই ব্যাংক লোন দিতে পারবে কি পারবে না সেটা পরের কথা, আগে আপনি বুঝেন আপনার লোনটা আসলে দরকার আছে কিনা। আচ্ছা, সো ইফ দ্যাট ইজ অ্যান্সার্ড অনেস্টলি, আই থিঙ্ক বাকি সব কোনো ব্যাপার না। ব্যাংকগুলোকে মার্জ করার এক ধরনের আলোচনা চলছে। আমি এই প্রশ্নটা আমি এক এক ব্যাংকারের কাছ থেকে এক এক রকম পাই। সেটা হচ্ছে যে থাইল্যান্ড বা মালয়েশিয়াতে আমরা তো এমনও দেখেছি যে 250 ব্যাংক থেকে ব্যাংক কমায় 10টা বা 5টায় নিয়ে এসেছে, এমন ঘটনাও ঘটেছে।
বাংলাদেশে যে পরিমাণ ব্যাংক আছে অনেকে বলে যে এটা অনেক বেশি, এত দরকার নেই। আবার অনেকে বলে স্পেশালাইজড ব্যাংকিং দরকার, রেগুলার ব্যাংক এত দরকার নেই। আবার অনেকে বলছে এত ব্যাংক দরকার নেই, মার্জ করে এগুলোকে কমিয়ে ফেলা। আপনি যেটা বলছিলেন যে কোনো ব্যাংক বন্ধ হয়নি, কিন্তু আপনি কি ব্যাংক মার্জ করাকে সাপোর্ট করেন? তাতে কি দুর্বল ব্যাংকের দায়িত্ব স্ট্রং ব্যাংক নিয়ে বিপদে পড়ে যেতে পারে? এখানে কোশ্চেনটার অ্যান্সারটা আমি ভেবে দিই। একটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামত হচ্ছে যে ব্যাংক একীভূত হবে না আলাদা থাকলে ভালো, এটার কোনো সিঙ্গেল রুল আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এক নম্বর, আপনি যদি ব্যাংক সাফিসিয়েন্ট কিনা বা বেশি কিনা, এটার উত্তর হচ্ছে ভাই 60টা ব্যাংক নিয়ে তো অনলি 50% ব্যাংকেবল করছি, এখনও তো 50% সার্ভে করতে পারেনি, তাহলে কি 60টা কম? আরও বেশি দরকার? সো এটার কোনো স্ট্রেট লাইন অ্যান্সার হয় না। এটা রেগুলেটর যখন পারমিশন দিয়েছেন, ডেফিনেটলি আপনারা একটা অবজেক্টিভ মাথায় রেখে এটা দিয়েছেন। বাট একীভূত করে আমার কোশ্চেন হবে যে একীভূত যদি করা হয়, হ্যাঁ হয়তো ব্যালেন্স শিট ওয়াইজ এটা মানে স্ট্রং হবে, গভর্নেন্স হয়তো বেটার হবে 5টা সেপারেট গভর্নেন্স থেকে। বাট ওই যে প্রথমেই আমি শুরুতে যে কথাটা বললাম, যে আমরা যারা কাজটা করব তাদের ইন্টেন্ট যদি ঠিক না হয়, আপনি মার্চ করলেও তো আমি দুর্নীতি করবো, আর আলাদা রাখলেও দুর্নীতি করবো। সো হোয়াট আর উই ডুইং টু ফিক্স দ্যাট ইন্টেন্ট? এগুলা হয়তো পলিসির প্রয়োজনে হয়তো একীভূত করা দরকার হতে পারে। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য বেস্ট জাজ ফর দ্যাট, অ্যান্ড দে উইল ডু হোয়াট এভার বেস্ট ফর দ্য ইকোনমি, আমি সেটাই বিশ্বাস করি। বাট আমি গভর্নেন্স আসপেক্টে আমি আরও ফোকাসড হতে চাই। আমাকে যদি বলেন, আই উড এক্সপেক্ট মোর গভর্নেন্স রিলেটেড রেগুলেশনস ফ্রম সেন্ট্রাল ব্যাংক, যাতে ভবিষ্যতে এরকম কোনো সিচুয়েশন না আসে যেখানে এই মানে নেগেটিভ নিউজের কারণে একীভূত করার মতো ঘটনা ঘটে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের নীতি নির্ধারকরা এই কথাটা আমাদের প্রশ্নের জবাবেও বলেন। আমরা যখন প্রশ্ন করি যে ব্যাংকগুলোকে আসলে ফান্ডিং দিয়ে কি দরকার আছে সার্ভাইভ করানোর, অর্থ উপদেষ্টা যেমন স্ট্রেটই বলেন যে যেই গ্রাহক টাকাটা রেখেছে তার টাকাটা তো ফেরত দেওয়ার একটা অ্যাসুরেন্স লাগবে, উইচ ইজ ফেয়ার এনাফ, উই ডোন্ট মাইন্ড। বাট এখন ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবিও আমাদেরকে ফান্ডিং দিতে যাচ্ছে প্রায় 20,000 কোটি টাকার, যেটাতে আমরা ব্যাংকগুলোকে যাতে আমরা একটু লিফট আপ করতে পারি। আপনার কি মনে হয় যে এই ধরনের ফান্ডিংগুলো আমাদেরকে দিন শেষে বড় শক্তি দেবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে? ওয়েল, এটা তো ইকোনমিক্সের ক্যালকুলেশন আছে এখানে। বাট আমি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ব্যাংকার মনে করি, আমি গ্রাহকের থেকে টাকা নিয়ে ব্যবসা করার জন্য নিয়েছি এবং সেটা নিয়ে ব্যবসা করব। এটার জন্য যদি কোনো ফেইলিয়ার হয়, এটা কমপ্লিটলি আমার ব্যর্থতা অ্যাজ এ ব্যাংকার। এবং এটার জন্য আমার যা প্রসেস, পলিসি, শাস্তি, সেটা আমার পাওয়া উচিত। সেটা সো উই শুড ফোকাস অন মাই পানিশমেন্ট, হোয়াই আই হ্যাভ বিট্রেড মাই কাস্টমার্স। ওকে, আপনি টাকা দিয়ে তাকে বাঁচাবেন কি বাঁচাবেন না, ইটস এ সেকেন্ডারি কোশ্চেন। এটার কোনো আলোচনার আসা উচিত না। এটা যেটা ইকোনমির জন্য ভালো সেটা করবেন। বাট অ্যাজ ব্যাংক কেন এই ধরনের কাজ করবে? ইটস এ মোরাল হ্যাজার্ড আমার কাছে সোজা হিসাব। ইন্টিগ্রিটি ইজ সামথিং ফর এ ব্যাংকার ইউ ক্যান নট কম্প্রোমাইজ। এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের লিখিত জিনিস। তো আমি এই জায়গাটাতে মানে আমি চেষ্টা করি আমার টিমের মধ্যে সেটা ইনস্টিল করতে, যেন তারা এটা সবাই বিশ্বাস করে এবং মনে করে যে এই টাকাটা যেটা আমার কাছে আছে, ব্যাংকের কাছে আছে, এটার মালিক আমি না, এটার মালিক একজন সাধারণ গ্রাহক, একজন সাধারণ পেশাজীবী। সেটা একটা বাচ্চা হইতে পারে, একটা মহিলা হইতে পারে। সো এটার সুরক্ষা রাখার জন্য যতখানি যা যা করা দরকার অ্যাজ এ ব্যাংকার আই হ্যাভ টু ডু ইট। এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগই নেই। ডেফিনেটলি এই সিরিয়াসনেসটা যদিও সবার ভিতরে থাকে না, গ্রাহককেও তো আসলে বুঝতে হবে যে ব্যাংকের টাকাটা ফেরত দিতে হবে, সেটাও জরুরি। দর্শক, আমরা আরেকটি বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আমরা প্রাইম ব্যাংকের টিএমডিকে আরও কিছু প্রশ্ন করব। খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিমে চৌধুরী। আমরা বলছিলাম যে আমরা আরও কিছু প্রশ্ন করবো। এই প্রশ্নগুলো র্যাপিড ফায়ার হয়। ইয়াং জেনারেশন যারা আপনার মতো ব্যাংকার হতে চায় তারা এই প্রশ্নগুলো পাঠায় র্যাপিড ফায়ার, বাট আপনি চাইলে কিছুটা ভাবনার সুযোগও পাবেন। আমি প্রথম প্রশ্ন করছি, তারপর আমরা আবার বড় প্রশ্নে যাবো। একটা বড় প্রশ্ন, কর্পোরেট লিডার হিসেবে পাওয়া আপনার সবচেয়ে বড় লেসন কি? লেসন তো প্রতিদিনই পাই, বাট একটা যদি বলেন তাহলে বলবো যে বি ট্রুথফুল টু ইয়োর জব। কখনো নিজেকে ফাঁকি দিয়েন না। খুব গুরুত্বপূর্ণ বার্তা। দ্বিতীয় প্রশ্ন, ডিজিটাল ব্যাংকিং এর যুগে কোনটা আগে বদলাবে, ব্যাংকের স্ট্রাকচার নাকি গ্রাহকের মেন্টালিটি?
কোনোটাই না। কোনটা বদলাবে তাহলে? ডিজিটাল ব্যাংকিংয়ের প্রথম যে জিনিসটা বদলাবে সেটা হচ্ছে টাইম টু ট্রানজাকশন। ওকে, দ্যাটস এ ডিফারেন্ট আনসার। ব্যাংকের প্রোডাক্টগুলোর ভিতরে সবচেয়ে অবমূল্যায়িত প্রোডাক্ট আপনার কোনটাকে মনে হয় যেটা আসলে ভালো হওয়ার কথা ছিল কিন্তু ভালো হলো না? আমি মনে করি ডিপিএস। ডিপিএস? এটা আমরা আমাদের ডিপিএস প্রোডাক্টগুলা মানে ওভারঅল ইন্ডাস্ট্রিতে মানুষের সঞ্চয় মনোবৃত্তি কম আমার কাছে কেন জানি মনে হয়। আমরা খরচে বেশি উৎসাহী, জমাতে চাই না বেশি। ওকে ওকে, এটা এক ধরনের ট্রেন্ডও আমাদেরকে বলে দিল আপনার এক্সপিরিয়েন্স থেকে। ওকে, পরের প্রশ্নে যাই। আপনি যখন সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনটির উপর বেশি ভরসা করেন, ডেটা নাকি এক্সপিরিয়েন্স? না, এটা দুটোই লাগে আমার। কারণ খালি ডেটা ক্যান বি মিসলিডিং, only experience can be misleading কারণ আপনার data can say something else. So it has to be data set and apply your experience on it. Then you will get the right answer. ওকে, 5 নম্বর প্রশ্ন। তরুণ ব্যাংকার তাদের জন্য কোন দক্ষতা এই মুহূর্তে অপরিহার্য থাকতেই হবে? অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স। এটা আমি সব জায়গায় বলছি কারণ ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ইনটু ডেটা। সো সেই ডেটাকে ইন্টারপ্রেট করার মতো ক্যাপাসিটি যদি আপনার না থাকে, ইউ আর ইন ডিপ ট্রাবল ফর ফিউচার মার্কেটিং অর হোয়াট এভার। ওকে, আপনার টিমে যদি কারো ব্যর্থতা থাকে, সেই ব্যর্থতাকে আপনি কিভাবে দেখেন? এডুকেশন নাকি মানে স্কিলের সীমাবদ্ধতা? ফার্স্ট অফ অল, টিমের ব্যর্থতা বলে কিছু নাই এখানে। আমাদের টিমের হাতের 5 আঙ্গুল যেমন যে 5টা 5 রকম। সো এক একজন মানুষের ক্যাপাসিটি এক এক রকম। এখন অ্যাজ এ টিম লিডার আমি ট্রাই টু যার যেটা স্ট্রেংথ তাকে সেই অনুযায়ী কাজ দেওয়ার চেষ্টা করি এবং যার যেখানে দুর্বলতা সেটা ওভারকাম করার চেষ্টা করি। সো এখানে ব্যর্থতা বলে দ্যার ইজ নাথিং। আইদার আপনার প্রত্যেকের লেভেল আছে, সে লেভেল থেকে ইউ ক্যান অনলি গ্রো। সো ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন। এই মুহূর্তে ব্যাংকের মার্কেটিংকে আপনি কিভাবে ডিফাইন করবেন? গ্রাহক আনার কৌশল নাকি আস্থা ধরে রাখার যুদ্ধ? এখন ডেফিনেটলি আস্থা ধরে রাখার যুদ্ধ। ওকে, পরের প্রশ্ন। লিডারশিপে কোনটা বেশি দরকার, ডিসিপ্লিন নাকি মানবিক দৃষ্টিভঙ্গি? দুটোই তো লাগে কম বেশি, বাট মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি লিডারশিপ হওয়া উচিত এমপ্যাথেটিক। অর্থাৎ আপনার কলিগ যারা আছেন তাকে শাসনও করতে হবে, বাট তাকে গাইড করেও করতে হবে। সো ইটস এ কম্বিনেশন অফ বোথ। মানে সে যাতে গ্রো করে, আমার সাথে 5 মিনিট কাটালে সে যেন কিছু ভ্যালু অ্যাড করতে পারে তার লাইফে, যে আমার থেকে দেখে যেন শিখলো। তো আমাকে সেই রোল মডেলটা যদি আমরা সবাই নিতে পারি, তাইলে আই থিঙ্ক দ্য ফিউচার ইজ গুড ফর এভরিওয়ান। আর এই যেহেতু আপনি লিডারশিপের কথা বলেন, এই প্রসঙ্গে আমি একটা বলি, আমি প্রচুর লিডারশিপ ট্রেনিং দেখি। আমাদের সারাদিন আসতেই থাকে আমার কাছে, অমুক লিডারশিপ ট্রেনিং, আমরা সারাদিন পাঠাইতেই থাকি। তো আই আস্কড ওয়ান অফ মাই HR কলিগ আদার ডে, সবাই লিডার হয়ে গেলে কাজ করবে কে? সো লিডারশিপ ইজ নট ফর এভরিওয়ান। এটা ট্রেনিং দিয়ে হয় না। আমি মনে করি লিডারশিপ ইজ সামথিং ইউ আর বর্ন উইথ। ইউ ক্যান কালচার অর ক্যাপটিভেট অর কাল্টিভেট, কিন্তু আপনার এটা ভিতরে থাকতে হবে, নাম্বার 1। সো লিডারশিপ ট্রেনিংটার জন্য সবাইকে দেওয়ার আমি কোনো জাস্টিফিকেশন দেখি না। এভরিবডি should first learn how to follow the chain of command, how to be disciplined. That is the first training we should give. Once you are ready to be followed, once you're ready to be disciplined, then এদের মধ্যে থেকে যারা গুড লিডারশিপ স্কিল আপনি ট্রেন পাবেন, তাদেরকে ইউ গিভ লিডারশিপ ট্রেনিং। সো দ্যাটস হাউ লিডার্স উইল বি ক্রিয়েটেড। আর কিছু তো বাইবর্ন লিডার হবে, সেটা তো ইউ ক্যান নট কন্ট্রোল। ডেফিনেটলি। ওকে, পরের প্রশ্ন যেতে চাই। 9 নম্বর প্রশ্ন। আপনার নিজেকে আপনি এক কথায় কিভাবে ডিফাইন করবেন? আপনি কি? আমি যে জিনিসটা বিশ্বাস করি আমি এবং সেটা মেনে চলার চেষ্টা করি, আই ওয়ান্ট টু বি অ্যান এথিক্যাল পারসন। সবসময়? সবসময়। গুরুত্বপূর্ণ উত্তর। পরের প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল, বাট মানুষ এটা জানতে চায়। আমি প্রশ্নটা এভাবেই করি, যারা যেভাবে দিয়েছেন। যদি আপনাকে আগামীকাল বলা হয় যে সম্পূর্ণ নতুন ধাঁচের একটি ব্যাংক আপনাকে তৈরি করতে হবে, হ্যাঁ, আপনাকে সেই দায়িত্ব দেওয়া হলো, আপনি প্রথম কোথায় ফোকাস করবেন? ডেফিনেটলি পিপল। কারণ বাংলাদেশে পিপল ইজ দ্য রিসোর্স, এবং উইথ রাইট সেট অফ পিপল ইউ ক্যান ডু ম্যাজিক। সো ডিফারেন্স যাই আমি করতে চাই, কারণ খালি টেকনোলজি ড্রিভেন কিছু করা এখনও করার মতো পরিস্থিতি বাংলাদেশ
হয়নি। আমরা ডিজিটাল হচ্ছি, বাট আমরা এখন কাইন্ড অফ ফিজিক্যাল অবস্থায় আছি, অর্থাৎ উই নিড সাম ফিজিক্যাল অ্যান্ড উই নিড সাম ডিজিটাল। তো এই ইকুয়েশনে পিপল ইজ দ্য সিঙ্গেল এলিমেন্ট দ্যাট ক্যান মেক অর ব্রেক দ্য থিংস। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। আবার একটু বড় প্রশ্নের দিকে যাই। আমরা যখন ইয়াংদের সাথে আমি কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই 10-15 বছর আগেও এক ধরনের ট্রেন্ড তৈরি হয়েছিল যে সবাই বাংলাদেশে বিজনেস নিয়ে পড়াশোনা করছে, বিবিএ পড়ছে, এমবিএ পড়ছে, একটা ট্রেন্ড তৈরি হয়েছিল। তারপরে এত দিন পরে এসে এখন আমরা আবার আপনারা অ্যানালিটিক্সের কথা বলছেন, ডেটা সায়েন্সের কথা বলছেন, অন্য ধরনের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চলে এসেছে। বাট আমরা মার্কেটে যে ওয়ার্কফোর্সটা এই মুহূর্তে পাচ্ছি, তাদের যে স্কিল বা তাদের দক্ষতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি ইউনিভার্সিটিগুলোতে যান, নতুন ব্যাংকারদেরকে যখন আপনি দেখেন যে এরা এসে সামনে আগামীতে ব্যাংকার হবে, তাদেরকে আপনি কতটা স্কিল দেখেন? এক, দ্বিতীয়ত হচ্ছে ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট বা বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে না এসেও যারা ব্যাংকার হয়ে যাচ্ছে, তারা আসলে কতটা ভালো করছে? ফার্স্ট অফ অল, আমি নিজেই তো ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট কিছু নিয়ে পড়িনি। আমি অ্যান ইংলিশ গ্র্যাজুয়েট, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে পড়েছি, তারপরে এমবিএ করেছি। সো আই গট মাই বিজনেস স্কিলস ফ্রম দেয়ার। বাট এখন যে কারেন্ট জেনারেশন আসছে, এদের মধ্যে এদের জেনারেল ফিডব্যাক যদি বলি, আমি একটা জিনিস নিয়ে খুবই হ্যাপি যে দে আর এনথুজিয়াস্টিক। তারা খুবই, আমি বলবো যে হাইপার এনথুজিয়াস্ট, সবসময় কিছু করতে চায়, কিছু অ্যাক্টিভ পার্টিসিপেন্ট করতে চায়। দে আর ভেরি মাচ হ্যাপেনিং গাইজ। আমাদের জেনারেশনের মতো না যে লেট ব্যাক আসতে দিল, এরকম না, সবসময় ইনভলভ থাকতে চায়। তো দ্যাটস দ্য পজিটিভ সাইড। বাট যে জিনিসটা নিয়ে আমি চিন্তিত সেটা হচ্ছে এদের ডেপথ অফ নলেজ নিয়ে। আমি অনেক সময় কাজ করতে যখন যাই, এরা অনেক কিছুই টাচ করে চলে যাচ্ছে বা একটা সার্টেন লেভেল পর্যন্ত জেনে থেমে যাচ্ছে। বাট আমরা এক্সপেক্ট করি যখন ইউ আর অ্যাসাইন সামথিং, ইউ গো ডিপার ইনটু ইট। আপনাকে ওই এক্স জিনিসটার 360 ডিগ্রি জিনিসটা জানেন, জাস্ট নট ফর ওয়ান সিঙ্গেল অ্যাঙ্গেল। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা উই আর মিসিং আউট। এখন আমি যাদের সাথে কাজ করছি তাদের মধ্যে এই জিনিসটা হলে আরও বেটার হতো। এগেইন কামিং ব্যাক টু ইয়োর ফার্স্ট ওয়ার্ডস, দ্য বিবিএস অ্যান্ড এমবিএস, যে সবাই বিজনেস গ্র্যাজুয়েট হচ্ছে, এটা আমিও মিস করি ইন এ সেন্স যে আমি তো কোনো কবি সাহিত্যিক দেখি না, এখন কোনো লেখক তৈরি হচ্ছে না, কোনো গায়ক তৈরি হচ্ছে না। আমি তো আমার ফ্রেন্ড সার্কেল যারা ইংলিশে পাশ করেছি, আমরা মাঝে মাঝে কথা বলি, আমাদের সময় তো অনেক ফ্রেন্ডস ছিল যারা কবিতা লিখতো, আমরা বিভিন্ন লিটল ম্যাগাজিন ছিল, ছবি আঁকতো। আমি তো অনেক নতুন সিঙ্গারদের কারণে আমি বলতে পারবো না, এখন কে গল্প বই লেখে, উপন্যাস লেখে জানিও না। সিঙ্গার কে আছে হার্ডলি, যে ইউটিউবে মাঝে মাঝে কিছু দেখি নতুন, তারাই আছে। বাট সো আর উই হ্যাভিং এ লাল পিরিয়ড? সো এটার ইম্প্যাক্ট কি বিকজ অফ দোজ লর্ড অফ বিবিএ জেনারেশনের ফলাফল কি এটা? যে কেউ বাংলা পড়ছে না, কেউ পদার্থবিজ্ঞান পড়ছে না, কেউ কোর সাবজেক্টও থাকছে না। সো দ্যাট ক্যান বি ইট, আই ডোন্ট নো। এটা 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 আপনার মানে এটা নিয়ে একটা স্টাডি হওয়া উচিত আমি মনে করি। বাট ইয়েস, এই ইমোশনাল টাচটা আমরা মনে হচ্ছে আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। মানবিক অংশগুলা আই এম মিসিং আউট। অ্যাজ এ সাহিত্যের ছাত্র হিসেবে আমি এটা খুবই মিস করি। আর জেনারেশন এখন যারা কাজ করছি, সো এটাই বললাম যে তাদের একটা অ্যাঙ্গেল আই এম ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট। বাট ওই জায়গাটাতে আমি মনে করি আরেকটু আমাদের নিজেদেরকে সেলফ সার্চিংয়ের দরকার আছে। আমরা আরেকটা বিষয় আমি স্পেসিফিক্যালি আপনাকে প্রশ্নটা করতে চাই, এন্টারপ্রেনারদের সাথে যখন বা স্টার্ট আপ নিয়ে যারা কাজ করে, আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখি। সেটা হচ্ছে, আগে আমরা দেখতাম যে যার বাবা কৃষক ছিলেন তিনি বড় হয়ে তার বাবার পেশাটাকে এগিয়ে নিয়ে যান। আবার অনেকে আছেন যে এই মুহূর্তে প্রান্তিক পর্যায়ে আছে, যারা কৃষি থেকে ছেড়ে এসে তারা একসময় ভেবেছিলেন যে না, আমি অন্য কিছু করবো, আমি কৃষিতে থাকবো না, একটু নেগলেক্ট করতেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা একদম বড় বড় ডিগ্রি নিচ্ছে, তারাও এখন গ্রামে গিয়ে কৃষির সাথে জড়িয়ে যাচ্ছে, ফার্ম করছে, আরও নতুন ধরনের ইনোভেশন বা স্মার্ট ফার্মিং নিয়ে কাজ করছে। তাদের সবারই অবজারভেশন হচ্ছে আমরা ফান্ডিং পাই না, আমাদের ফান্ডিংগুলোকে কেউ ওইভাবে সাপোর্ট দেয় না, ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর কাছেও গিয়েও তারা সবসময় বেটার রেসপন্স পায় না। কি করবেন আপনারা? এটা পাস্ট টেন্সের আইডিয়া আপনি যেটা বললেন। অ্যাজ অফ নাও যদি বলেন, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট সিচুয়েশন। অ্যাগ্রো ইজ সামথিং যেখানে বাংলাদেশ ফোকাস করতে হবেই। ইটস ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ এসএমই।
ইভেন মোর দ্যান এসএমই। কারণ আমরা 20 কোটি মানুষ তো খেয়ে বাঁচতে হবে আমাদেরকে, এবং এইটাই খাওয়াটা তো আপনি সারাক্ষণ বাড়ি থেকে কিনে আনতে পারবেন না, আমাকে হোম গ্রোন করতে হবে। সো লুক অ্যাট আওয়ার এগ্রিকালচার। আমরা কিন্তু গত থ্যাঙ্কস টু আওয়ার রিসার্চার্স আমরা কিন্তু ওভার দ্য পিরিয়ড আমাদের প্রোডাকশন একই জমি রেখে 4 গুণ 5 গুণ 6 গুণ করে ফেলেছি। বিভিন্ন টাইপস অফ ধান আসছে, ফসল আসছে, এক ফসলা জমি 3 ফসলা হয়েছে, অনেক কিন্তু এই জায়গায় কাজ হয়েছে এবং হচ্ছে ডেভেলপমেন্টগুলো। এবং রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংক যে কৃষি নীতি পাবলিশ করেছে, এটা কিন্তু যথেষ্ট গ্রাহক বান্ধব পলিসি, এবং কৃষি ঋণ চাইলে পায় না এরকম ভেরি রেয়ার কেস। অ্যাটলিস্ট আমার ব্যাংকের ক্ষেত্রে আমি বলতে পারি, আমরা গত 6 বছর ধরে কিন্তু আমাদেরকে যে টার্গেট দেওয়া হচ্ছে তার 100% উপর আমরা ডিসবার্স করছি। সো মার্কেট ইজ দেয়ার, এবং এটা সামনের দিনগুলোতে আরও ইন্টারেস্টিং হবে। যেমন আমি এক স্টার্ট আপের সাথে কথা বলছিলাম, ওনারা যেমন আমাদের মানুষের হাতের থাম্বপ্রিন্ট দিয়ে আমরা মানুষ আইডেন্টিফাই করি ইউনিক, ওই গরুর মাজল দিয়ে অর্থাৎ গরুর নাক দিয়ে ওনারা গরু আইডেন্টিফাই করতে পারেন। এই টেকনোলজি উনি ওনারা কাজ করছেন। সো এভরি গরু উইল বি ইউনিক। তো আমি যখন ক্যাটেল ফার্মিং করতে যাব, লোন দিতে যাব, আই নো হুইচ কাউ আই হ্যাভ ইনভেস্টেড ইন। এখন ক্যাটেল ইন্স্যুরেন্স আসছে, সো কোনো কারণে যদি গরুটা মারা যায় তো কৃষক কিন্তু ওখান থেকে ইন্স্যুরেন্সের টাকা পাচ্ছেন। তো ক্রপ ইন্স্যুরেন্স ইন্ট্রোডিউস হচ্ছে। এখন জমিতে ময়েশ্চার কতখানি আছে সেটা যাওয়ার জন্য গবেষণা হচ্ছে, যাতে কি হয় কৃষক যখন সেচ দেবে সে জানে এক্স্যাক্টলি আমার কয় টাকার পানি দিতে হবে। এখন কি করে, সারা রাত মেশিন চলতেছে, আলটিমেটলি আমার ডিজেল খরচ হচ্ছে বেশি, কারেন্ট খরচ বেশি হচ্ছে। সো কত দিক থেকে কিন্তু দেখেন আপনি আলটিমেটলি আমরা পজিটিভ ইম্প্যাক্টগুলো পাচ্ছি। এখনকার কৃষকরা দে আর এডুকেটেড, তারা পড়াশোনা করতে জানেন, তারা অ্যাপ ইউজ করছেন। এখন তারা চাইলেই কোনো ফসল প্রবলেম হলে ছবি তুলে কিন্তু তারা পাঠিয়ে দিতেছেন যে আমার পাতায় এই পোকা আসছে, আমি কী ওষুধ দিব। তারা ইনস্ট্যান্টলি সাপোর্ট সার্ভিসগুলো থেকে পাচ্ছেন। তো অ্যাগ্রো সেক্টরে হয়তো আমরা ডাইরেক্টলি কাজ করি না দেখে অনেকেই জানছি না যে কী ডেভেলপমেন্টগুলো হচ্ছে, বাট ইটস এ ম্যাসিভ ওয়ার্ক গোয়িং অন অ্যাগ্রো সেক্টর। আই এম রিয়েলি হোপফুল। বাট একটা জায়গায় উই আর স্টিল মিসিং আউট, সেটা হচ্ছে আমাদের প্রসেসড ফুডস। অর্থাৎ আমাদের যে এই ফলগুলো হয়, কথার কথা যদি আনারসের কথা বলি, আমের কথা বলি, এগুলো কিন্তু আমরা সবাই কনসাম করছি, বাট এগুলোর প্রিজার্ভেশনের জন্য কোনো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে পারছি না এখনও। ক্যান্ড ফুড আমাদের এখানে এখনও হচ্ছে না, অথচ কিন্তু এখানে এগ্রোতে প্রচুর সুযোগ আছে করার। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য এন্টারপ্রেনিয়ার্স যারা এই সেক্টরে ইনভেস্ট করতে চান। মি ফ্রম মাই ব্যাংক, আই এম শিওর মাই আদার ব্যাংক কলিগস উইল বি ইকুয়ালি ইন্টারেস্টেড ইন টু ইনভেস্ট ইন টু দিস সেগমেন্ট। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ 30 সেকেন্ডেই জানতে চাই, সেটা হচ্ছে যে 1 দশক পরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আপনি কোথায় দেখেন? আমি দেখতে চাই পিপললেস, আমি দেখতে চাই ব্রাঞ্চলেস, আমি দেখতে চাই ফ্রডলেস, এবং আমি দেখতে চাই এনপিএললেস। ওকে, আমরা সবাই এটা আশা করি যে একদিন বাংলাদেশের ব্যাংকিং আমাদের এই পুরনো আলোচনা ভেঙে নতুনত্ব নিয়ে আমরা আরও অনেক বেশি আলোচনা করব। জনাব নাজিম চৌধুরী, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আবার আশা রাখছি ইনশাল্লাহ। ব্যাংক এমন একটা জায়গা, আপনি ব্যাংককে নিয়ে অনেক সমালোচনা করলেন, ব্যাংকের উপর আপনি বিতৃষ্ণা হয়েছে, কিন্তু দিন শেষে আপনার লেনদেনের জন্য আপনাকে দিন শেষে ব্যাংকের কাছেই ফিরে যেতে হবে। অর্থাৎ মাথার ভিতরে ব্যাংকের এক ধরনের যে ট্রাস্ট আমাদের ছোটোবেলা থেকে তৈরি হয়েছে বা এখনও তৈরি হচ্ছে, এই ট্রাস্টটাই কিন্তু ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ। এই আস্থাটার বিচ্যুতি ঘটেছিল বলেই ব্যাংককে নিয়ে আমরা অনেক বেশি আফসোস করি। কিন্তু সেই আফসোস থেকে বেরিয়ে আজকে নাজিমে চৌধুরী বলছিলেন যে ব্যাংককে যে ইনোভেশন করে কোথায় নিয়ে যাওয়া যায়, এবং সামনে ব্যাংককে শুধুমাত্র তরুণ প্রজন্মকে বেস করে ব্যাংকের প্রোডাক্ট এবং সার্ভিসে কত ধরনের ইনোভেশন আনা যায়, সেটাই কিন্তু আলটিমেটলি লক্ষ্য। যে কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিজিটাল ব্যাংকিং নিয়ে এখন অনেক বেশি কথা হচ্ছে। কিন্তু দিন শেষে ব্যাংক আমাকে যেই অর্থটি দিচ্ছে সেই টাকাটা কিন্তু গ্রাহক হিসাবে আমাকে ফেরত দিতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আবার ব্যাংক যেই টাকাটি দিচ্ছেন সেটি তারা সঠিক ব্যক্তিকে দিচ্ছেন কিনা সেটি নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব। এতটুকু যদি করা যায় তাহলে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে আমরা বলি আমাদের ইকোনমির লাইফলাইন, এই লাইফলাইন কিন্তু আমাদেরকে সারা জীবন শক্তি জুগিয়ে যাবে। আমরাও তেমনটা আশা করি। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।